সে অনেকদিন আগের কথা। শ্যামনগর নামক একটি গ্রামে রিমা, সীমা ও নন্দিমা নামের তিন বান্ধবী বসবাস করত। রিমা ও সীমা ছিল অনেক গরিব ঘরের মেয়ে, আর অন্যদিকে নন্দিমা ছিল অনেক বড় লোকের মেয়ে। ছোট্টবেলা থেকে তারা তিনজন একসাথেই বড় হয়েছে। রিমা ও সীমা ছিল অনেক ভালো মেয়ে, অন্যদিকে নন্দিমা বড়লোক হওয়ায় তার ভেতরে ছিল অনেক আত্ম অহংকার এবং সে সবসময় নিজেকে অনেক বড় মনে করত। রিমা ও সীমা তাদের দুজনের ছিল অনেক ভালো ভালো প্রতিভা। রিমা অনেক ভালো লেহেঙ্গা তৈরি করতে পারত, আর সীমা অনেক ভালো মেহেদির ডিজাইন করতে পারত। এসব দেখে নন্দিমারও ইচ্ছে হলো ওদের মতো ট্যালেন্টেড হবার। তারপর আর কি, যে ভাবনা সেই কাজ। যেহেতু নন্দিমার বাবার টাকা পয়সার অভাব ছিল না, এজন্য সে শহরের একটি বড় স্কুলে ফ্যাশন ডিজাইনার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। অন্যদিকে রিমা ও সীমা গ্রামে বসেই তাদের নিজেদের কাজ চালিয়ে যেত। টাকার অভাবে তারা পড়াশোনাও করতে পারতো না। ওই রিমা আর সীমার বাচ্চা নাকি আমার থেকেও ভালো ডিজাইনার হবে, এটা আবার কি করে সম্ভব? আমি শহরে এত বড় একটা ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আর কত টাকা খরচ করে এখানে আমি পড়াশোনা করছি। ওদের থেকে অনেক ভালোভাবে তো করছি। না না, ওদের নিয়ে এত ভাবলে আমার চলবে না, নিজেকে নিয়ে ভাবতে হবে। ওদেরকে নিয়ে আমি আর কখনোই ভাববো না, ওরা কখনোই কোনোভাবে আমার যোগ্য নয়। নন্দিমা সব সময় নিজেকে অনেক বড় ভাবতো। নন্দিমা যখন গ্রামের বাড়িতে যেত, তখন তার রিমা ও সীমার সঙ্গে দেখা হতো। রিমা ও সীমার সঙ্গে দেখা হওয়ার পরে নন্দিমা তাদেরকে অনেক অপমান করত। রিমা আর সীমা, তোদের দুজনের মধ্যে দেখছি একটুও পরিবর্তন আসেনি। তোদের যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই। গাইয়া পরিবেশের মেয়ে, গাইয়া পরিবেশেরই রয়ে গেছিস তোরা। বলছি নিজেকে একটু পরিবর্তন করতে শেখ, নইলে পরে গিয়ে বিপদে পড়বি। নিজের পরিবর্তন হওয়াটা অনেক জরুরি, বুঝেছিস তো? তোরা আমার দিকে তাকা, আমি আগের থেকে কত পরিবর্তন হয়ে গিয়েছি দেখ। জানিস আমার ভার্সিটিতে আমার বান্ধবীগুলো কত সুন্দর সুন্দর ড্রেস পরে আসে। আমিও ওদের মতো সুন্দর সুন্দর ড্রেস পরে ভার্সিটিতে যাই। আমরা ওখানে সারা দিন মজা করি আর ফ্যাশন ডিজাইনার ক্লাস করি। একে একে নন্দিমা, তুমি আমাদের ছোটবেলার খেলার সাথী, এই বলে তুমি আমাদের সবসময় অপমান করবে, যা ইচ্ছে তাই বলবে? এটা তো মেনে নেওয়া যায় না। আমরা কোন দিক থেকে খারাপ? আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামে এসব ফ্যাশন ডিজাইনিং চলে না। আর তাছাড়া আমাদের পরিবারের এতটা সামর্থ্য নেই যে আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব আর তোমার মতো দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াবো। কখনো কারো অবস্থান নিয়ে উপহাস করতে নেই, বুঝতে পেরেছো তো? যখন দেখছিস তোরা আমার মতো স্মার্ট হয়ে উঠতে পারছিস না, তখন আমার সঙ্গে তর্ক করছিস, তাই তো? আমি বাবা সবার সঙ্গে তর্কে জড়াই না, যা ভাগ এখান থেকে। রিমা ও সীমা নন্দিমার মুখে এই সমস্ত কথা শুনে ওখান থেকে চলে যায়। রিমা বাড়ি গিয়ে লেহেঙ্গা তৈরি করতে বসে পড়ে, আর সীমা একটি বিয়ে বাড়িতে গিয়ে ওখানে সবার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আরে সীমা, তুমি জানো তুমি কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে পারো? তুমি একটু আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আমার হাতটা কত সুন্দর লাগছে। তোমার মেহেদি দেওয়ার ডিজাইনটা আসলেই অনেক সুন্দর। ভবিষ্যতে তুমি অনেক বড় মেহেদি ডিজাইনার হবে, এটা তুমি দেখে নিও। না না মেম সাহেব, অনেক বড় মেহেদি ডিজাইনার হওয়ার কোনো স্বপ্ন আমার নেই। আমার শুধু নিজের সর্বোচ্চটুকু দিয়ে মানুষকে সুন্দর করে হাত সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আমি চাই সবার হাতকে সুন্দরভাবে মেহেদি দিয়ে রাঙিয়ে দিতে। বলতে পারেন এটা আমার ছোটবেলা থেকে অনেকগুলো শখের মধ্যে একটি শখ। আসলে গো সীমা, তুমি অনেক ভালো মেহেদির আর্টিস্ট। তুমি শহরে কোনো ভালো একটা আর্ট কলেজে পড়াশোনা করলে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারতে। আর আমি আমার জীবনে অনেক আর্টিস্টকে দিয়ে হাতে মেহেদি পরিয়ে নিয়েছি, কিন্তু কখনো কেউ আমাকে তোমার মতো সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে পারেনি। তোমার মেহেদি পরানোর ধরনটা অন্যদের থেকে অনেক আলাদা। ধন্যবাদ মেম সাহেব, কিন্তু কি করব বলুন, আমরা গরিব, আমাদের যে এত বড় স্বপ্ন দেখা বারণ। ওই স্বপ্ন দেখে কি করব, যে স্বপ্ন কখনো বাস্তব রূপে পূরণ হবে না? এ সমস্ত কথা বলে সীমা আবার আরেকজনের হাতে মেহেদি পরিয়ে দিতে শুরু করে দেয়। আর অন্যদিকে একটি জন্মদিনের অনুষ্ঠানে রিমা তার নিজের হাতে বানানো লেহেঙ্গাটি নিয়ে যায়। সেখানে রিমার হাতে বানানো লেহেঙ্গাটি দেখে সবাই অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। এদিকে সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল নন্দিমা। সেই লেহেঙ্গাটিকে চুরি করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসলো। অন্যদিকে জন্মদিনের সময় হলে যে বাচ্চা মেয়েটির জন্য লেহেঙ্গাটি বানানো হয়েছিল, সেই লেহেঙ্গাটি কেউই খুঁজে পাচ্ছিল না। তাই দেখে নন্দিমা বলতে লাগে, আরে আরে, আপনাদের লেহেঙ্গাটা হারাবেন না তো কি হবে? আমার কি মনে হচ্ছে জানেন, লেহেঙ্গাটা হারায়নি। লেহেঙ্গাটা যে ওই রিমা
চুরি করে নিয়ে গেছে, হয়তোবা অন্য কারো কাছে বিক্রি করবে, বুঝতে পেরেছেন তো? আর শুধুমাত্র সবার সামনে এসে ও লেহেঙ্গাটা দেখালো যে ও কত সুন্দর লেহেঙ্গা বানাতে পারে, কিন্তু আসলে যে ওর মনে কি ছিল সেটা শুধুমাত্র ওই জানে, বুঝতে পেরেছেন তো? এ কি রিমা, আমি তোমাকে এতগুলো টাকা দিলাম লেহেঙ্গাটি বানানোর জন্য, অথচ তুমি লেহেঙ্গাটি বানিয়ে কিনা নিজের কাছে রেখে দিয়েছো। এসব আপনি কি বলছেন কি স্যার? আমি তো আপনার সামনে লেহেঙ্গাটি এনে দিলাম, কোথায় যে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। চুপ করো, একদম চুপ করো, আমরা সবাই ব্যস্ত ছিলাম ঘর সাজানোর কাজ নিয়ে। এই সুযোগে তুমি নিশ্চয়ই সেই লেহেঙ্গাটি বাড়িতে রেখে এসেছো। সত্যি করে বলো, লেহেঙ্গাটি কোথায়? বাবা, ও বাবা, আমার লেহেঙ্গাটা কোথায় গেল বাবা? তার মানে কি আমি এই বছর কোনো জন্মদিন পালন করতে পারবো না? আমার কি আর কোনো জন্মদিন হবে না বাবা? কাঁদিস না মা, তুই একদম কাঁদিস না। এবছর অবশ্যই তোর জন্মদিন পালন হবে, আর সেটা আজকেই হবে। এই মেয়ে, এই তুমি সত্যি করে বলো তো লেহেঙ্গাটা কোথায় রেখেছো? যদি সত্যি করে না বলো তাহলে আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। এই সমস্ত কথা শুনে রিমা খুব ঘাবড়ে গেল, আর এই দেখে নন্দিমা খুব হাসতে লাগলো। ঠিক তখনই সেখানে একটা লাল পরী প্রকট হলো। লাল পরীকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে গেল। তখন লাল পরী সবাইকে বলল, আসলে রিমা কোনো কিছু করেনি, তোমরা শুধু শুধু রিমাকে ভুল বুঝছো। আসল অপরাধী তোমাদের মধ্যে কেউ একজন আছে, সেটা কি তোমরা জানো? কিন্তু পরি, আমাদের এখানে তো সবাই অনেক নামি দামি মেহমান, এখান থেকে আবার সাধারণ লেহেঙ্গাটা কে চুরি করবে বলুন তো? কেন তোমরা বুঝতে চাও না? নামি দামি মানুষের হৃদয় সব সময় যে ভালো থাকে তাও নয়, সবার মাঝে সমস্যা থাকতে পারে। কার মনে কি চলছে সেটা কেউ জানতে পারে না। আমার কথা বিশ্বাস না হলে আমি তোমাদের প্রমাণ দিচ্ছি, কেননা আমি জানি চোরটা কে। কি তুমি জানো পরি? তাহলে দেখাও তো, দেখাও কে চোর। এরপর লালপরি সবার সামনে একটি জাদুই দর্পণ প্রকট করে, আর সেই জাদুই দর্পণে সবটা দেখা যাচ্ছিল যে কিভাবে নন্দিমা সে লেহেঙ্গাটি নিয়ে বাহিরে ফেলে দিয়েছিল। এবার আমার কথা বিশ্বাস হলো তো? দেখলে তো আসল অপরাধীকে? কোনো কিছু না জেনে কাউকে শুধু শুধু অপমান করা একদম ঠিক নয়। তোমরা তো সবাই দেখেছিলে রিমা এই অনুষ্ঠানে লেহেঙ্গাটি নিয়ে এসেছিল, তাহলে ও আবার বাড়িতে কেন নিয়ে যাবে সেটা কি তোমাদের কারো মাথায় আসেনি নাকি বলো তো? সত্যি তো, এই কথাটা তো আমার মাথায় একদমই আসেনি। রিমা মা, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। না না কাকা, কোনো সমস্যা নেই, ভুল তো মানুষেরই হয় বলুন, আমি এতে কিছু মনে করিনি। সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা এবার আমার জন্মদিনের কি হবে বাবা? আমার সব বন্ধুরা চলে এসেছে, আমি কি তবে এবার আমার লেহেঙ্গা পরে কেকটা কাটতে পারবো না? মারে, বাহিরে যে লেহেঙ্গাটা ফেলে দিয়ে এসেছে নন্দিমা, ওই লেহেঙ্গাটা যে ভীষণ নোংরা হয়ে গেছে। তোমাকেও বলি নন্দিমা, তুমি এত বড় একটা জঘন্য কাজ কি করে করতে পারলে বলো তো? ছোট্ট একটা বাচ্চার লেহেঙ্গা, তাও কিনা তুমি এমন জঘন্য একটা কাজ করলে। তোমার না হয় হিংসে ছিল রিমার প্রতি, আমার সন্তানের প্রতি তোমার কিসের এত ক্ষোভ বলো তো? তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করনি। একজনের ওপরে রাগ তুমি অন্যজনের ওপর দেখিয়ে দিয়েছো। এতে করে নন্দিমা অনেক লজ্জিত হয়ে যায়, আর লালপুরি তখন কোনো কিছু না ভেবে খুব দ্রুত তার জাদুই লাঠি ঘুরিয়ে ছোট্ট মেয়ে মিলির জন্য একটি জাদুই লেহেঙ্গা নিয়ে আসলো। সেই জাদুই লেহেঙ্গাটা দেখতে এত সুন্দর ছিল যে তা অনেক চকচক করছিল। সবাই এসব দেখে ভীষণ অবাক হয়ে গেছে, কারণ কেউই এর আগে এত সুন্দর লেহেঙ্গা চোখে দেখেনি। জাদুই লেহেঙ্গা পেয়ে মিলি তো ভীষণ খুশি হয়ে যায়। সে দ্রুত লেহেঙ্গাটি পরে আসে আর জন্মদিনের কেক কাটে। মিলির জন্মদিন পালন করা শেষ হয়ে গেলে রিমা বাড়িতে ফিরে যায়, আর গিয়ে দেখে তার ঘরে অনেক সুন্দর একটি লেহেঙ্গা পরে রয়েছে। তখন সে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, এই লেহেঙ্গাটা আবার কার? এখানে কেন পড়ে আছে? আমি তো আজকে কোনো লেহেঙ্গা বানাইনি। তখনই সেখানে লালপরি প্রকট হয় আর বলে, এটা তোমার জন্য রিমা, তুমি অনেক অপমানিত হয়েছো। এই লেহেঙ্গার দ্বারা তুমি সবকিছু করতে পারবে। এই লেহেঙ্গা পরে তুমি যা কিছু চাইবে তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, আর তোমার সকল অভাবও দূর হয়ে যাবে। আমার কাজই হচ্ছে গরিব মানুষদের সাহায্য করা, তাই তো আমি তোমাদের মতো অসহায় বোনদের সাহায্য করছি। রিমা, তুমি এই লেহেঙ্গার দ্বারা তোমার বোন সীমাকেও সাহায্য করো, কেমন? আজ তবে আমি আসি। এই বলে লালপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এইদিকে রিমা সে লেহেঙ্গাটি পরে নিজের সব ইচ্ছে পূরণ করে নেয়, অনেক সুন্দর বাড়ি বানায়, তার সাথে সে একটি লেহেঙ্গার দোকান দেয়।
যেখানে শহর থেকে অনেক নামি দামি লোক এসে তার কাছে লেহেঙ্গার অর্ডার দিত। এভাবে পরীর দেওয়া জাদুই লেহেঙ্গার সাহায্যে রিমা ও সীমা দুই বোনের দিন অনেক ভালোই কাটছিল। এই তো, তোরা তিন বোন তো বাড়িতে আছিস। আয় মা, তাড়াতাড়ি খেয়ে নে। সন্ধে হয়ে এলো বলে আমার যে আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। দেরি করিস না রে মা, সন্ধ্যা হয়ে গেলে তো অন্ধকার নেমে আসবে, চাঁদের আলোও তো থাকবে না, তখন আবার মুশকিলে পড়ে যাব। নে নে, তাড়াতাড়ি ঘরে চল তো তোরা, খেয়ে নিবি চল। পূজা, দিঘি ও মিতা যমজ তিন বোন। তারা তাদের মা বিনোদার সাথে গোপালগঞ্জ গ্রামেই থাকতো। বিনোদা পাশের গ্রামে সামান্য ঝিয়ের কাজ করে তার তিন মেয়েকে নিয়ে সংসার চালাতো। ও মা, আমাদের গ্রামে কখনোই চাঁদ ওঠে না, কিন্তু কেন মা, কেন এমনটা হয়? রাত হলেই যেন কুটকুটে অন্ধকার নেমে আসে। বড় হওয়ার পর থেকে আমরা কখনোই চাঁদের আলো দেখলাম না, কেন মা, বলো না। সে যে অনেক কথা রে মা। অনেকদিন আগে এক দুষ্টু রাক্ষসী চন্দ্রমাতাকে হত্যা করে। চন্দ্রমাতাকে হত্যা করে চাঁদকে বন্দি করে রেখেছে, তাই যে আর চাঁদের আলো পৃথিবীতে আসে না রে মা। কিন্তু মা, ওই রাক্ষসী কেন চাঁদকে বন্দি করেছে? আর চন্দ্রমাতাই বা ওর কি এমন ক্ষতি করেছিল যে চন্দ্রমাতাকে ও হত্যা করেছে? তা তো আমি ঠিক জানি না রে মা, তবে আমি শুনেছি ওই রাক্ষসী নাকি চাঁদের আলো একদম পছন্দ করতো না। ওই রাক্ষসী দেখতে আসলে অনেক কালো আর কুৎসিত, তাই ওই রাক্ষসী সবসময় চায় চারদিক কালো অন্ধকারে ছেয়ে থাকুক। তাই তো ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে। আর চাঁদকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে গিয়েই তো বেচারি চন্দ্রমাতা প্রাণ দিয়েছে। সত্যি ওই রাক্ষসী ভীষণ খারাপ, কিন্তু মা, চন্দ্রলোকে এত সব কথা তুমি জানলে কি করে? আহা, তোরা তিন বোন না, সব সময় শুধু প্রশ্ন করিস। তোদের তিনজনের এমন প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না বাপু। এবার তোরা ঘুমিয়ে পড়তে দেখি, আর আমিও ঘুমিয়ে পড়ি। আমাকে তো আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে। বিনোদার কথা মতো পূজা, দিঘি ও মিতা ঘুমিয়ে পড়ে। তারা তিন বোনই ভীষণ লক্ষ্মীমন্তর ছিল। কি ব্যাপার, তোরা তিন বোন আজ মাঠে খেলতে এসেছিস? তোদেরকে না বলেছি তোরা তিন বোন আমাদের ধারের কাছেও আসবি না। আমরা তো তোদের খেলতেই নেই না, তবুও তোরা কেন বারবার আমাদের জ্বালাতন করতে আসিস বলতো? আমরা আবার তোমাদের কখন জ্বালাতন করতে এলাম? আমরা তো তিন বোন তোমাদের সাথে খেলিই না। আমরা তো এখানে একাই আসি আর তিনজন একাই খেলি। সে যাই কর না কেন, তোরা তিন বোন আমাদের আশেপাশে আসবি না, এই বলে দিলাম। জানিস না এই গ্রামের মোড়ল তোদের এক ঘরে করে দিয়েছে। তোরা আর কখনো এখানে আসবি না বলে দিলাম। তোরা চলে যা এখান থেকে। এসব কথা শুনে তারা তিন বোন অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে তিন বোন বাড়ি ফিরে আসে। আরে আরে, কি হয়েছে কি? তোরা এভাবে কাঁদছিস কেন? বলবি তো আমায় যে কি হয়েছে? কি আর হবে মা, আমি যে এক ঘরে হয়ে জীবন যাপন করছি, সেটা প্রতিবেশীরা আমাদের বারবার মনে করিয়ে দেয়। কিন্তু মা, আজ তোমায় বলতে হবে কেন সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে। আজ তোমায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতেই হবে। হয়েছে হয়েছে, এবার থাম। এবার তোরা এত প্রশ্ন আর করতে হবে না। আজ আমি তোদেরকে সব কথা খুলে বলবো, আর তোদের সব প্রশ্নের উত্তরও দিব। কারণ আজ যে তোদের 7 বছর পূর্ণ হয়েছে। আমি আজ সব বলবো, সব কথাই বলবো তোদের। তবে তোরা মনোযোগ দিয়ে শোন। আমি তোদের গর্ভধারিণী মা নই। আমি তোদের ছোট থেকে আদর যত্নে বড় করে তুলেছি। তোদের আসল মাতা হচ্ছে চন্দ্রমাতা, আর তোরা হলি চন্দ্রকন্যা। আজ থেকে 7 বছর আগে চন্দ্রমাতা রক্তাক্ত অবস্থায় তোদের তিনজনকে নিয়ে পৃথিবীতে আসে, আর চন্দ্রমাতাকে প্রথমে আমি দেখতে পাই। আরে আরে, আপনি কে? কে আপনি? আর এভাবে রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে আছেন কেন? আর তার সাথে তিনটে যমজ শিশু। আপনার তো প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।
আর দরকার হবে না, আমার হাতে যে সময় নেই। আমি আসলে চন্দ্রমাতা, আর এই 3 কন্যা আমার। চন্দ্রলোকে যে এক ভয়ঙ্কর রাক্ষসীর আক্রমণ ঘটেছিল, ওই রাক্ষসীকে বাধা দিতে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু আমি চাঁদকে রক্ষা করতে পারিনি। ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে, কারণ ওই রাক্ষসী যে চায় চাঁদের আলো পৃথিবীতে না আসুক, সবকিছুই ওর মতো কালো কুৎসিত অন্ধকার হয়ে যাক। এবার আমি তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বোন। তুমি দয়া করে আমার 3 কন্যাকে নিজের সন্তানের মতো আদর যত্ন দিয়ে বড় করো। ওদের যখন 7 বছর হবে তখন তুমি ওদের সবটা খুলে বলো, কারণ 7 বছর হলেই যে ওরা পূর্ণ শক্তির অধিকারী হবে আর চন্দ্রলোকেও যেতে পারবে। 3 কন্যা একত্রিত হয়ে রাক্ষসীকে হত্যা করবে আর চাঁদকেও মুক্ত করবে। সেদিন এসব কথা বলতে বলতেই চন্দ্রমাতা মারা যায়, আর আমি তোদেরকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসি। কিন্তু গ্রামের সবাই এসব মানেনি। ওরা আমাকে সবাই জিজ্ঞেস করতে থাকে যে আমি অবিবাহিত হয়ে 3টে সন্তান কোথায় পেলাম। এরপর আমি তাদের চন্দ্রকন্যার বিষয়ে সব কথা খুলে বলি, কিন্তু ওরা আমার কোনো কথাই বিশ্বাস করে না, বরং আমাকে কলঙ্কিনী করে এক ঘরে করে দেয়। আর তারপর থেকে আমি পাশের গ্রামে ঝিয়ের কাজ নেই, আর তোদেরকেও সন্তান স্নেহে বড় করতে থাকি। আজ তো তোরা তোদের সব প্রশ্নের উত্তর জানলি, আর তোদের 7 বছরও পূর্ণ হয়ে গেছে। এবার তবে তোরা চন্দ্রলোকে ফিরে যা, আর ওই শয়তান রাক্ষসীর হাত থেকে চাঁদকে উদ্ধার কর। আর তোরা তোদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নে। 7 বছর থেকে যে পৃথিবীতে কোনো চাঁদের আলো আসেনি। আজ যখন আমরা সবটা জানতে পেরেছি, তবে তোমায় আর কিচ্ছু বলতে হবে না। আমরা যাচ্ছি চন্দ্রলোকে। তুমি আমাদের আশীর্বাদ করো মা। আমরা তোমার গর্ভধারিত সন্তান না হলেও আমরা যে তোমারই সন্তান। এরপর তারা 3 কন্যা তাদের জাদু শক্তি দিয়ে চন্দ্রলোকে যায়, আর 3 কন্যার আগমনের শব্দ শুনে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। চাঁদের দেশে কিনা 3 কন্যা, কিন্তু তোরা কারা রে যে তোদের আগমনে আমার ঘুম ভেঙে গেল? চন্দ্রমাতাকে মারার পর আমি ঘুমিয়েছিলাম, আর আজকে না আমার ঘুম ভাঙলো। উফ, বড্ড খিদে পেয়েছে আমার। তবে এবার আমি তোদের খেয়ে আমার ক্ষুধা মেটাবো। শয়তান রাক্ষসী, তুই আমাদের কি খাবি? হ্যাঁ, বরং আজ আমরা তোকে ভৎস করে দেব। আজ আমরা 3 বোন যে তোর জম হয়ে এসেছি। আজ আমরা 3 বোন তোকে হত্যা করে চন্দ্রমাতার মৃত্যুর প্রতিশোধ নেব, আর তার সাথে আমরা চাঁদকেও রক্ষা করব। তোদের মতো এমন পুচকে মেয়ে থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেল রে। হায়, কে আগে আমাকে মারতে চাস সে আমার কাছে আয় তো। রাক্ষসীর এমন কথা শুনে 3 কন্যা অগ্নিচক্র হয়ে রাক্ষসীর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা রাক্ষসীকে ভৎস করে দেয়। এরপর সাথে সাথেই চাঁদও মুক্ত হয়ে যায়, আর পুরো পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। হে ঈশ্বর, আমার মেয়েরা বুঝি তাদের কাজে সফল হয়েছে, আর তাই তো এতদিনের অন্ধকার কেটে গিয়ে আজ পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বিনোদার কথা শেষ হতে না হতেই 3 চন্দ্রকন্যা সেখানে চলে আসে। সত্যি মা, আজ আমরা সফল হয়েছি। মা, আজ যে চাঁদ মুক্ত। কিন্তু মা, আমরা তো তোমাকে ছাড়া চন্দ্রলোকে কিছুতেই থাকতে পারবো না। তাই তো আমরা তোমার কাছে ফিরে এসেছি মা। শুধুমাত্র প্রয়োজন পড়লে আমরা চন্দ্রলোকে ফিরে যাব। তাছাড়া আমরা 3 বোন তোমার কাছেই থাকবো। এরপর 3 কন্যা বিনোদার কাছেই থাকতে শুরু করে। মধুপুর গ্রামে শান্তি নামে এক মহিলা তার মেয়ের সাথে থাকতো। শান্তির মেয়ের নাম ছিল নূপুর। শান্তির স্বামী মারা যাওয়ার পর শান্তি একাই তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা, শুনে যাও কি হয়েছে। কোথায় গেলে? ও মা, এদিকে একটু এসো না। আরে বাবা দাঁড়া, আসছি। বল দেখি কি হয়েছে, কেন এভাবে ডাকছিস? হ্যাঁ
মা জানো তো, দীপাদের একটা ছাগল ছিল না মিঠু, ওর না বাচ্চা হয়েছে। জানো মা, একসাথে 2টা বাচ্চা হয়েছে, আর বাচ্চা দুটো কি সুন্দর হয়েছে। আমি তো ওগুলো দেখতে গিয়েছিলাম। তোর তো এগুলোই কাজ, আর কি? এগুলো বলার জন্যই কি তুই আমার এভাবে ডাকছিলি? আমি ভেবেছি যে কি নাকি হয়েছে। হ্যাঁ মা, ওটা বলার জন্যই তো তোমাকে ডাকছিলাম। আমার যে কি মজা লাগছে মা। আর তুমি কাজে যাবে না? হ্যাঁ যাবো তো, তার জন্যই তো তৈরি হচ্ছিলাম। তা তুই কি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবি? খাবি না নাকি? খেতে হবে না বুঝি? হ্যাঁ মা, খাবো তো। তুমি কাজে যাও, আমি নিজে নিয়ে খাবো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তা তো দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, দেখ ঘরে তোর জন্য খাবার বানিয়ে রেখেছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নিস। আমি তবে আমার কাজে যাচ্ছি। এরপর শান্তি কাজে চলে যায়। কিন্তু হঠাৎই একদিন শান্তি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক দিন হয়ে যায় কিন্তু তবুও সে সুস্থ হয় না। মা, ও মা, এই তোমায় কি হয়ে গেল মা? তুমি কেন সুস্থ হচ্ছ না? আমার যেভাবে তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি ছেড়ে যে আমার আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দিব না। যে করেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুই এত চিন্তা করিস না মা, দেখিস আমি ঠিক হয়ে যাব। আমি আজই ভৈরবী মায়ের কাছে যাব, আর তাকে তোমাকে সুস্থ করার কথা বলবো। ভৈরবী মা তো তন্ত্রসিদ্ধ, উনি সব করতে পারেন, আর তোমাকেও সুস্থ করে দিবেন। আমি জানি। তুমি এখন একটু বিশ্রাম নাও তো মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে নূপুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে ভৈরবী মায়ের আশ্রমে চলে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা চোখ বন্ধ করেন আর চোখ খুলে বলেন, তুই আমায় ক্ষমা করে দে নূপুর। তোর মায়ের এক কঠিন রোগ হয়েছে। এই রোগ ছাড়াবার কোনো উপায়ই আমার জানা নেই। এই রোগ আমি ছাড়াতে পারবো না। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। কেউ কি পারবে না আমার মাকে সুস্থ করে দিতে? একজন আছে যে তোর মাকে সুস্থ করে দিতে পারে, আর সে হলো চাঁদের দেশের চরকা বুড়ি। কিন্তু সেখানে যাওয়ার জন্য যে কোনো উপায়ই আমার জানা নেই রে। এর উপায় তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ভৈরবী মায়ের কথায় নূপুর নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে এক বনের মাঝে চলে আসে। আর সেখানে বসে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এবার কি হবে? আমি কি আমার মাকে আর সুস্থ করতে পারবো না? চাঁদের দেশে আমি কি করে যাব? ওখানে না গেলে যে আমার মা সুস্থ হতে পারবে না। তুমি আমাকে পথ দেখাও উপরওয়ালা। এ কথা বলে নূপুর কাঁদতে থাকে আর তখনই সেখানে একটা পরী আসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমায়। এরপর নূপুর পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি আর কেঁদো না। চাঁদে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমায় একটা গরু দিচ্ছি, যেটার লেজ টেনে ধরলে তোমাকে নিয়ে চাঁদের দেশে যাবে। এরপর পরী জাদু করে নূপুরকে একটা গরু দেয়। তুমি সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায় আর নূপুর গরুটার লেজ টেনে ধরতে সাথে সাথে গরুটা উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে চাঁদের মধ্যে প্রবেশ করে। এই তো চাঁদের দেশে এসে গেছি, কিন্তু ওই চরকাকাটা বুড়িকে কোথায় পাবো? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটু সামনে গিয়ে দেখি, ওদিকে হয়তো কোথাও আছে। এরপর নূপুর সামনে এগোতে থাকে আর সামনে সে চাঁদের বুড়িকে দেখতে পায়।
বুড়ি দিদা, ও বুড়ি দিদা। কিন্তু বুড়ি তো তাকে দেখে ভীষণ রেগে যায়। এই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস, আবার আমার কাছে সমস্যা করছিস? যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। বুড়ি দিদা, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আমার যে তোমার সাহায্যের খুবই প্রয়োজন। একটিবার তুমি আমার কথাটা শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বুড়ি দিদা, আমার মা যে খুব অসুস্থ, তুমি না গেলে যে আমার মাকে বাঁচানো যাবে না বুড়ি দিদা। আর আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই বুড়ি দিদা। আমার মা মারা গেলে যে আমি ভীষণ একা হয়ে যাব। তুমি আমাকে সাহায্য করো বুড়ি দিদা, আমার মাকে বাঁচিয়ে দাও বুড়ি দিদা। নুপুরের কান্না দেখে চম্পা বুড়ির মনে অনেক মায়া হয়। থাম থাম, আর কাঁদিস না বাছা, আমি তোকে সাহায্য করব। কি হয়েছে সব খুলে বল তো দেখি আমাকে। এরপর নূপুর তাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, চল, আমায় তোর বাড়িতে নিয়ে চল, আমি বাঁচাবো তোর মাকে, কিচ্ছু হবে না তোর মায়ের। এরপর বুড়ি আর নূপুর দুজনে আবার গরুর লেজ টেনে ধরে উড়তে উড়তে আবার পৃথিবীতে নূপুরের বাড়িতে চলে আসে। আর চম্পা বুড়ি গিয়ে শান্তির গায়ে হাত বুলাতেই সে একদমই সুস্থ হয়ে যায়। বুড়ি দিদা, তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার জন্যই আমার মা আবার সুস্থ হয়েছে। ধন্যবাদ দিতে হবে না রে বাচ্চা, তাহলে আমি এখন আসি, ভালো থাকিস তোরা। এই বলে চাঁদের বুড়ি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।